শিশিরমণির শুরুতে আপনার কাছে আমার যে বিষয়টা জানার, যে আজকে সারাদিনই একাত্তর টেলিভিশন সহ বেশিরভাগ সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম ছিল জাতিসংঘের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের নানান ধরনের অ্যানালাইসিস, এবং সেখানে নির্বাচন প্রসঙ্গে বেশিরভাগ সংবাদ মাধ্যমগুলো এমফেসিস দিয়েছে, একাত্তর টেলিভিশনও তাই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চলমান থাকবে, সংস্কারও প্রধান উপদেষ্টা বলেছেন। সেই জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি তারা প্রতিক্রিয়া দিয়েছে। আপনার কাছে একটু মন্তব্য জানতে চাইছি। যে আসলে দেখুন, যে নির্বাচন অনুষ্ঠিত হোক এটা আমরা সবাই চাই, এবং যে ঘোষিত সময় তার মধ্যে নির্বাচন হোক এটাও আমরা চাই। এবং ঐকমত্য কমিশনে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, একটা জুলাই সনদ হবে যেগুলোতে এগ্রি করা হয়েছে, সেটাও আমরা চাই। ফলে তিনি যে বলেছেন যে সংস্কার চলমান থাকবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে, এতটুকু বিষয়ের সঙ্গে আমরা অবশ্যই একমত। তবে একটি অনিশ্চয়তা এখানে দেখা দিয়েছে, সেটি হলো জুলাই সনদকে কার্যকর করা। জুলাই সনদকে যদি কার্যকর করা না হয়, তাহলে যে সমস্ত আলাপ আলোচনা আমরা করেছি, একমত পোষণ করেছি, এবং সেখানে আমাদেরকে স্বাক্ষর করতে বলা হচ্ছে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি ইমপ্লিমেন্টেশন মেকানিজম আমাদেরকে প্রপোজ করা হয়েছিল। সর্বশেষ প্রধান উপদেষ্টা সেখানে হাজির ছিলেন, তারপরের একটা বৈঠকে এটা উপস্থাপন করা হয়। আমরা মনে করি ওই জুলাই সনদটা বাস্তবায়িত হওয়া প্রয়োজন এবং নির্বাচনটাও যথাসময় হওয়া প্রয়োজন। তবেই বাংলাদেশের যে কমিটমেন্ট আছে এই আন্দোলনের প্রতি এবং গণ অভ্যুত্থানের প্রতি, সেই কমিটমেন্টটা ফুলফিল হয়। ভবিষ্যতে ফেসিজম যেন ডেভেলপ না করে, সেখান থেকে একটা নিশ্চয়তা আসে। আর একই সাথে নির্বাচনের মাধ্যমে নতুন সিস্টেমে যদি আমরা নতুন সিস্টেমের মধ্যে আমরা ঢুকে যেতে পারি, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটার একটি নতুন গতি ধারা বুঝে পায়, যেন ভবিষ্যতে আর কোনোদিন ফেসিজমের জন্ম না হয়। এই জন্যই জুলাই সনদের কার্যকারিতা একান্তভাবে প্রয়োজন। একই সাথে নির্বাচন ব্যবস্থাও যেন সঠিক টাইমে হয়, সেটাও আমরা একইভাবে মনে করি। জি, এলাহি নওয়াজ খান, কোনো প্রশ্ন? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, প্রধান উপদেষ্টা তো বলেছেন যে নির্বাচন সময় মতো হবে এবং সংস্কার চলমান। বিষয়টা কি এরকম হতে পারে যে নির্বাচনের পরেও সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে? এইটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে জামাত ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বেশ দৃঢ়তার সঙ্গে বলে আসছিল যে তারা পিয়ার পদ্ধতিটাকে ইমপ্লিমেন্ট করতে চায়। যদি পিয়ার পদ্ধতি যদি এই সময়ের মধ্যে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই সময়ের মধ্যে যদি একটা কনসেনসাস তৈরি না হয়, সেক্ষেত্রে কি হবে? একটা কনসেনসাস তো হতে হবে। কনসেনসাস ছাড়া সম্মুখে অগ্রসর হওয়ার তো কোনো স্কোপ নেই। এবং আমি আশাবাদী যে একটা কনসেনসাস হবে। এবং যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, আপনি দেখবেন জুলাই সনদের মধ্যে একটা কথা আছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ। উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে, 105 জন সংসদ হবে, উচ্চকক্ষে একজন 5 জন সদস্য, নিম্নকক্ষে তারা 400 প্রস্তাব করেছিল, আর এখন আছে 300। তো এই যদি হয় জুলাই সনদের বাস্তবায়ন, তাহলে তো পার্লামেন্টের স্ট্রাকচার চেঞ্জ, পার্লামেন্টের গঠন প্রক্রিয়া চেঞ্জ। বিএনপিও তার যে প্রপোজাল দিয়েছিল 2021 বা 22 সালে 31 দফা, সেখানেও ওনারা বলেছিলেন যে তারা একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করতে চায়। এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনের যে 19টি দফায় সকলে একমত হয়েছে, তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলো একটি বিষয়, এবং ঢাকার বাইরে 6 জায়গায় হাইকোর্ট চলে যাবে, এটি হলো আরেকটি বিষয়। তো এই জন্য আমরা বলছি যে এই বিষয়গুলো বর্তমান সংবিধানে নাই। তো বর্তমান সংবিধানে যদি না থাকে, তাহলে বাস্তবায়িত হবে কি করে? বাস্তবায়িত হওয়ার জন্য একটা পিএসও, একটা এসপিও, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার যদি এখানে জারি করা হয়, যে অংশটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে এটাকে প্রাধান্য দেওয়া হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়, পরবর্তী পার্লামেন্টে সে রেকটিফাই করে নেয়, তাহলে তো আমি এখানে আর কোন সমঝোতার ক্ষেত্রে বাধা দেখছি না। মানে এই প্রসঙ্গে অধ্যাপক
এই প্রসঙ্গে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেছেন যে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম, তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো করা, কিন্তু আমরা বেছে নিই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পথ। তিনি কঠিন পথটা বেছেছেন এবং সেটা অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পথ। এ নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আমি তার আগে একটু মোহাম্মদ আব্দুস সালাম আপনার মন্তব্য জানতে চাই। উনি যেমন বলছিলেন যে পিআর পদ্ধতি এবং যে বিষয়ে জামায়াত ইসলাম এরই মধ্যে আন্দোলনে আছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষেই তারা পিআর চায় এবং বিএনপি তো নাকচ করে দিয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা দেখলাম যে এই প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনিও নাকচ করে দিয়েছেন। কি বলবেন? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই, আমার সাথে আলোচনাকে ধন্যবাদ। আমার মতামতটা পরিষ্কার, যেটা আসলে অনেক সময় ইতিমধ্যেই ব্যয় হয়েছে। যেটা আমাদের উচিত ছিল যে 3 মাস 6 মাসের মধ্যেই মিনিমাম যে সংস্কার করে, অর্থাৎ এখানে যে কথাটা বারবার আসতেছে যে পরবর্তী নির্বাচিত সংসদ বা নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে সেটাকে রোধ করা। সেটাকে রোধ করার জন্য তো একটাই যথেষ্ট, সেটা হলো যে আমরা নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে করব, কোন নির্বাচিত সরকারের অধীনে হবে না। আর আরেকটা যেটা ছিল যে পরপর 2 বার বা 10 বছরের বেশি কেউ সরকার প্রধান থাকবে না। এই দুইটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে তো কোনোভাবেই আর ফ্যাসিস্টের জন্ম হতে পারে না। কারণ 5 বছরের অধিক জোর করে সে ক্ষমতাও থাকতে পারবে না, আর জনগণের কাছে তাকে ভোটের জন্য যাইতেই হবে। নির্বাচনের আগে ইচ্ছা হলে বিদ্যুতের দাম বাড়াইতে পারবে না, ইচ্ছা হলে যেটা আমি করে দিলাম যাকে ইচ্ছা তাকে সংসদে দাঁড় করে দিলাম সেটাও পারবে না। সেই ব্যবস্থাগুলোর উপরেই নির্বাচনে যাওয়া উচিত ছিল। এখনো যেটা মনে করি যে উনিও যেটা বলছেন যে বিএনপি বলছে সেগুলো করতে হলেও তো সংশোধন লাগবে। হ্যাঁ, আর পার্লামেন্ট ছাড়া তো কোনো কিছু সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। সেই কারণে আমি সোজা সাপটা ভাবে মনে করি যেটা যে যতটুকু আমরা ঐক্যমত হয়েছি সেই ঐক্যমতের ভিত্তিতে এখন আমাদের নির্বাচনে যাওয়া উচিত। আর ওনাদের পিআর সিস্টেম, এই পিআর সিস্টেম এর আগে কোনো আলোচনাও ছিল না এবং সংস্কার কমিটির কোনো আলোচ্য বিষয়ের মধ্যেও ছিল না, ওনারা এটা পরে নিয়ে আসছেন। দেখে যে এটা নিয়ে ওনারা নির্বাচনে যেতে পারে, তারপরে আমরাও 31 দফা নিয়ে নির্বাচনে যাব যে দ্বিকক্ষ বিশিষ্টর ব্যাপারে। তারপর যদি জনগণ আমাদেরকে রায় দেয় তাহলে সেটা আমরা পার্লামেন্টে কার্যকর করার জন্য চেষ্টা করব। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের কি হবে? মানে জুলাই সনদ পক্ষে যদি রায় দেয় তাহলে ওনারা যেটা চান, জনগণ যদি, অর্থাৎ জনগণের উপরে কোনো কিছু জোর করে এই কিছু ব্যক্তি চাপায় দিবে, সেটা তো হতে পারে না। জি, মানে জুলাই সনদের বিষয়ে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে? তাহলে জুলাই সনদের বিষয় কি হবে? জুলাই সনদের ব্যাপারেও যতটুকু আমাদের ওপিনিয়ন তো আমরা দিয়েছি সেখানে, সেই ব্যাপারে তো আমার মনে হয় যেগুলো আমি বলছি যে যতটুকু আমরা ঐক্যমত হতে পারি, এখন দেশটাকে আর রসাতলের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। ইতিমধ্যেই দেশের 12টা বেজে গেছে, আমাদের অর্থনৈতিক অবস্থা আজকে একেবারে আমার একটু জি এই প্রসঙ্গে আমার একটু কথা আছে। সেটা হলো যে আমাদের যে আরব বসন্তের একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। আমরা দেখলাম যে আরব বসন্ত পুরা উত্তর আফ্রিকার থেকে আরম্ভ করে মধ্যপ্রাচ্যের দেশগুলি মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছিল এবং তার ফলত 2টা দেশে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে মানে ভালো কোনো সংস্কার, দ্যাট ইজ সংস্কার কাজগুলি না করার ফলে আমরা দেখলাম যে অল্প সময়ের মধ্যে আবার সেই প্রচলিত পুরানো ব্যবস্থা ফিরে এসেছে 2টা দেশে। আপনি দেখেন মিশরও এসছে এবং প্রথম যেখানে শুরু হয়েছিল তিউনিসিয়াতে এসছে, এবং তিউনিসিয়ার যে এখন প্রেসিডেন্ট ওর নাম হলো কি সাইদ, তো এখন একদম পুরাপুরি একটা ফ্যাসিস্ট। এবং মিশরে আমরা একই ঘটনা দেখলাম, কারণ ওই অন্তর্বর্তী সময়টা যেখানে মুরসি ছিলেন বা অন্যরা ছিলেন তারা কিন্তু সংস্কার কাজগুলির ব্যাপারে খুব সিরিয়াস ছিলেন না, যার ফলে আবার এই ফ্যাসিস্টটা ফিরে আসতে পেরেছে। এ ব্যাপারে আপনাদের কি অভিজ্ঞতাটা কি বলে?
না না, এটা তো পরিষ্কার আমি বলছি যে আজকে যদি আমি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তারপরে কোন অবস্থাতেই দুইবারের বেশি কোন সরকার প্রধান বা 10 বছরের বেশি সরকার প্রধান থাকতে পারবে না। এই দুইটা যদি আমি কনফার্ম করতে পারি, আর যদি আমি আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে পারি, জবাবদিহিতা যদি আনতে পারি, তাহলে এখানে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ ওইখানে আরব বসন্তের সেটা যে বিষয়টা ছিল আর বাংলাদেশে যেটা হয়েছে সেটা একই রকম না। আর আমরা যেটা বলছি এখানে অলরেডি কিছু কিছু বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, যে ঐক্যমত হয়েছি সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আর যেগুলো ঐক্যমত হয় নাই সেগুলো আমরা নির্বাচনে যার যার এজেন্ডার মধ্যে আমরা দিতে পারি, যে যারা তার ম্যানিফেস্টোর মধ্যে নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ, কারণ ওরা তো বলছে যে এটাকে জনগণের ম্যান্ডেট দরকার, জনগণ চায়। জনগণ যদি চায় তাহলে আমরা সেটা ইন্ট্রোডিউস করব, অসুবিধা কি আছে? না, কিন্তু আপনার আমরা আমাদের দেশেই যতটুকু, তো আমি সংস্কারের বাইরে কথা বলি নাই, সংস্কার তো আমরাই প্রথম চেয়েছি। আপনি যে কথাটা বললেন যে পরপর ইলেকশনগুলি হয়ে যায় যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে, আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স এদেশেই আছে জি যে 91 সালে এরশাদের পতনের পর যে নির্বাচন হয়েছিল, তখন এরকম একটা ধারণা জন্মেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচনগুলি হওয়া এবং পরপর 3টা জাতীয় সংসদ নির্বাচন হলে বাংলাদেশ একটা গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীকালে প্রাতিষ্ঠানিক রূপতে নেয়ই নাই, বরং একটা দীর্ঘমেয়াদী ফ্যাসিজম মধ্যে আমরা পড়ে গেলাম। জি না, আমার মনে হয় আপনি 91 আর 96 কে এই প্রশ্নটা নিব 91 এর বিশেষটা 91 এই ধরনের কোনো এজেন্ডা ছিল না, একটা ধারণা ছিল। 91 আমরা শাহাবুদ্দিন সাহেবের অধীনে আমরা নির্বাচন করছি, কিন্তু কেয়ারটেকার সিস্টেমটা আসছে পরবর্তী সময়। তখন আসছে যে তিনবার কেয়ারটেকার আচ্ছা। সরকার অধীনে নির্বাচন হবে। কাজে 91 আমরা- আর আমরা- এখানে তো আমি আমার- বলতেছি যে আমরা সংস্কার ছাড়া তো নির্বাচনের কথা বলছি না। জি, আমি বলতেছি যে আপনাকে ওইটাকে এনশিওর করতে হবে না, যে কোনো সংস্কার দলীয় সংস্কার ক্ষমতায় ছাড়া থেকে নির্বাচন বা করতে নির্বাচনের পারবে না। পরেও সংস্কার মানে চলমান, এটা সবাই বলছে, সব দলই বলছে, কিন্তু মানে ঐক্যমত্যে পৌঁছানো এখনো যাচ্ছে না, যেটা আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে, বিশেষ করে জুলাই সনদে গিয়ে সবকিছু আটকে যাচ্ছে। এই আলোচনাটা আমি একটু বিরতির পরে নিতে চাই। একই সঙ্গে শিশির মনিরের কাছে আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটাও আমি তার কাছ থেকে আশা করব। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে আমার যে বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে প্রধান উপদেষ্টা বলেছেন যে সহজ যে পথ ছিল নির্বাহী আদেশে কাজগুলো করা, সেটা আমরা বেছে নিইনি, কঠিন পথ বেছে নিয়েছি, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পথ। সেখানে সব দলগুলোর ঐক্যমতে একটা অন্তর্ভুক্তিমূলক একটা টেকসই পথের কথা বলেছেন তিনি। নির্বাহী আদেশ তো তিনি বেছে নেননি, তাহলে সামনেও যে নেবেন সেই ইঙ্গিতও নেই তার বক্তব্যে। সেই জায়গায় আসলে আইনি কি দিক আছে, কি বলছেন আপনি, কি বলবেন? বেছে না নিয়ে ঐকমত্য কমিশন করেছে। ঐকমত্য কমিশন আমাদের সঙ্গে কয়েক মাস থেকে আলোচনা করেছে, করে ঐকমত্য হয়েছে অনেক বিষয়। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এই ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে, সেগুলো বাস্তবায়ন হবে কি করে? এই বাস্তবায়ন কি এখন হবে, নাকি আগামী সংসদ নির্বাচনের পরে হবে? প্রশ্ন এসে দাঁড়িয়েছে, যেগুলো নির্বাহী আদেশে করা সম্ভব সেগুলো এখনই করা প্রয়োজন। বিএনপি থেকে বলা হয়েছে যেগুলো সংবিধানের সংস্কার দরকার সেগুলো এখন না করে পরবর্তী পার্লামেন্ট এসে সেগুলো করবে। এখানে একটা ডেডলক তৈরি হয়েছে, কারণ আমরা বলছি, আমার সহ আলোচক তিনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে নির্বাচন, তিনি আরো বলছেন 10 বছরের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারে, এই যে বিধান আমরা এগ্রি করেছি। আমরা তো এটাই বলছি যে এখনই সেটা বাস্তবায়ন করার প্রয়োজন। বর্তমান সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নাই, বর্তমান সংবিধানে এটাও নাই 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে কি পারবে না, এটাও নাই যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, এটাও নাই যে আবার হাইকোর্ট চলে যাবেন বিভাগীয় শহরে। কিন্তু এই বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, ঐকমত্য হয়েছে। এটাতে ঐকমত্য হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হবে, এই ব্যাপারে সকলে একমত হয়েছে। উচ্চকক্ষে পিআর হবে, এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি সকলেই একমত হয়েছে। এই ব্যাপারে ঐকমত্য কমিশনের একটি
ডিসেন্টিং সহ একটা রুলিংও আছে। এখন যে ডেডলকটা তৈরি হয়েছে, সেই ডেডলকটা হলো এই বিষয়গুলো যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলো কি নির্বাচনের আগে হবে নাকি পরে? আমরা বলছি ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো যেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে এগুলো এখন করতে কোনো আইনগত বাধা নেই, কিন্তু অপরপক্ষ থেকে আর্গুমেন্ট করা হচ্ছে যে সেগুলো হবে কি হবে না সেটা ঠিক করবে আগামী সংসদ। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে যে বিষয়গুলো সেগুলো তারা বলছেন এখন করার কোন স্কোপ নেই। এখানে একটি ডেডলক তৈরি হয়েছে। এই ডেডলক গুলো আমার বিবেচনায় দ্রুত সেরে ফেলা দরকার, দ্রুত একমত পোষণ করে এখান থেকে উত্তরণ করা দরকার, অন্যথায় সকলেই ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা এখানে রয়েছে। জি, কিন্তু জামায়াত ইসলাম তো এখন আন্দোলন করছে যেটা যে দুই পক্ষেই তারা পিআর চাইছে, মানে সেটা তো আপনাদের আগের চাওয়া ছিল না, আপনারা তো একমত হয়েছিলেন যে শুধু উচ্চ কক্ষের। একটা জিনিস দেখবেন, আপনি জামাত ইসলামের যে কটা দাবি আছে তার মধ্যে প্রথম দাবি হলো জুলাই সনদ বাস্তবায়ন। এই জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটাতে একমত পোষণ না করার কারণে যে ডেডলক তৈরি হয়েছে সেখান থেকে অনেক অনাস্থার জন্য হয়েছে। ঐকমত্য কমিশনে আমি নিজেও একজন আলোচনার অংশ হিসেবে সেখানে যাই, সেখানে আমরা দেখি যে ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের যে প্রপোজাল বাস্তবায়ন করার প্রপোজাল, এই বাস্তবায়ন করার প্রপোজালের মধ্যে বিএনপির পক্ষ থেকে যারা অংশগ্রহণ করছেন তারা নানান ধরনের আর্গুমেন্ট করছেন। তারা বলছেন যে এইটা এখন বাস্তবায়িত হবে না, আগামী 2 বছরে গ্রাজুয়ালি বাস্তবায়িত, অর্থাৎ আগামী নির্বাচন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট করব না, আগামী নির্বাচনে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে না, আগামী নির্বাচনে 10 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। তার মানে এটা একটা পলিটিক্যাল একটা চাওয়া আসলে, মানে যাতে মানে কামান চাইলে বন্দুক পাওয়া যায়, মানে একটা চাপ তৈরি। আপনাদের কাছে কি এটা কখনো মনে হয় না যে গণতান্ত্রিক ব্যবস্থায় ডেডলক বলে কোনো কথা আছে কিনা? কারণ যতটুকুন সারা পৃথিবীতে যেখানে গণতন্ত্র চর্চা হচ্ছে ভালোভাবে, সব জায়গায় আলটিমেটলি আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে থাকে। আপনারা পার্লামেন্টে যাওয়ার আগেই একটা পার্লামেন্টের বিতর্ক করেন না, হোক না আলোচনা, ঘন্টার পর ঘন্টা হোক, তবুও একটা কনসেনসাসের জায়গায় আসা যায় কিনা? ঐকমত্য কমিশনে যদি আপনারা ঐকমত্য জায়গায় পৌঁছাতে পারেন, পার্লামেন্টে বা পরে সেগুলি বাস্তবায়নের আগে সব রাজনৈতিক দলগুলো একটা অ্যাগ্রিমেন্টও করে নিতে পারে, যেটা একটা ঐতিহাসিক ঘটনা হতে পারে। প্রশ্নটা কার কাছে? আমার জানা নাই। অ্যাডভোকেট মনির। জি, শিশির মনির। আমার জানা নাই যে ঐকমত্য কমিশনের সর্বশেষ আপডেট সম্পর্কে আপনার লেটেস্ট ইনফরমেশন আছে কিনা, এবং সেখানে কিন্তু বিতর্ক হয়ে গেছে, এবং এমনও বিতর্ক হয়েছে সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যে 7টা পর্যন্ত হয়েছে। আমরা সেই বিতর্কে পার্টিসিপেট করেছি, করে একটা সনদ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত বিতর্ক আসলো এই সনদটা কি করে বাস্তবায়িত হবে। ঐকমত্য কমিশন 6টা অপশন দিল, এই 6টা অপশনের মধ্যে পক্ষে বিপক্ষে আলোচনা হলো। একদিন ছিলেন সহসভাপতি জনাব আলী রিয়াজ, এর পরের দিন আসছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি। এরপরে আরেকটা বৈঠক হয়েছে, হয়ে ঐকমত্য কমিশন একটা প্রস্তাব দিলেন বাস্তবায়নের প্রক্রিয়া কি। এই প্রক্রিয়ায় এসে ডেডলক তৈরি হয়েছে। আমরা ঐকমত্য কমিশন যে প্রদত্ত যে প্রস্তাবনা দিয়েছেন তারা আমরা এগ্রি করেছি যে ঠিক আছে আমরা এই প্রক্রিয়া বাস্তবায়ন চাই, কিন্তু বড় রাজনৈতিক দল বিএনপি ঐকমত্য কমিশনের এই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রপোজালের সঙ্গে একমত পোষণ করছেন না। এই জন্যই তো ডেডলক তৈরি হয়েছে। তারপরেও আমরা মনে করি কেন, তাহলে একটু জিজ্ঞেস করি মোহাম্মদ আব্দুস সালাম মানে কি মন্তব্য করবেন? যে প্রপোজালগুলি আসছে বিএনপি কোনোটাই মানেনি এবং এই কারণেই একটা ডেডলক তৈরি হয়েছে বলছেন অ্যাডভোকেট শিশির মনির। কোনোটাই মানেনি আমি তা বলছি না, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার যেটা প্রপোজ করা হয়েছে সেই প্রক্রিয়াটার সঙ্গে একমত। জি, এক্স্যাক্টলি, মানে যে 6টা প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেই 6টা প্রক্রিয়া সর্বশেষ একটা দিয়েছেন, সর্বশেষ একটা, মানে সেটা নিয়েই আসলে। হ্যাঁ, মোহাম্মদ আব্দুস সালাম। না, আমি যেটা বলতেছি যে যেগুলো একমত হয়েছে সেই একমতের ভিত্তিতে
ওই যে লাইনার সাহেব ভালো বলছেন, এটা তো আমরা বলছি এই একমতের ভিত্তিতে যেগুলো পার্লামেন্টে ছাড়া এই মুহূর্তে সংশোধন করা সম্ভব নয়, সেগুলো তো আমরা একটা এগ্রিমেন্ট করতেই পারি, যে আমরা একমত হইলাম, যে আমরা এগ্রিমেন্ট করে নিলাম এগুলোকে আমরা বাস্তবায়ন করব। তাহলে সেখান থেকে বিএনপি ক্ষমতায় যাক বা যেই যাক, তখন তো আর সেইটা থেকে তাকে মানে দূরে যাওয়ার সুযোগটা কম, সুযোগটা তো থাকবে না। তো সেই কারণে সেটা হয়ে এখন এটাকে ডেডলক ক্রিয়েট না করে এখন সবচেয়ে বড় যেটা, যে একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া ক্রাইসিস যেভাবে বাড়তেছে এবং পরাজিত ফ্যাসিবাদ যেভাবে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, যেহেতু আমরা জানি যে তাদের কাছে টাকা পয়সার অগাধ টাকা পয়সা আছে, এবং তাদের তাকে যারা ফ্যাসিবাদ বানাইছে তার লোকজন আজকে প্রশাসন বলি বা সমাজের বিভিন্ন ক্ষেত্রগুলোতে তারা মানে সেইভাবে অবস্থান করছে। তা কাজে তারা যদি একটা ডেডলক করতে পারে, সেই ডেডলকটা হবে বড়। কাজে আমাদের মধ্যে আমরা যারা আন্দোলন করে আজকে ফ্যাসিবাদকে তাড়াইছি, আমাদের দরকার এখন দেশটাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তীর্ণ করা। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাই নাই, এখন পর্যন্ত আমরা গণতন্ত্র ফিরে পাই নাই। কাজে গণতন্ত্রটাকে আমরা আগে ফিরে পাই, মানুষের ভোটের অধিকারটাকে স্টাবলিশ করি। ভোটের অধিকারই তো নাই, ভোটের অধিকার তো অলরেডি আগের ফ্যাসিবাদ প্রতিবেশের জিম্মি রেখে আসছে, সেই জিম্মি অবস্থা থেকে তো এখন আমরা মুক্ত করতে পারি নাই। কাজে এগুলো নিয়ে নতুন নতুন মানে ওই টিআর হবে না, টিআর হবে না, এটা সংসদে যাবে না, এটা আগেই করতে হবে, এগুলো আমরা এক পথে যতটুকু যেগুলো সংবিধানে আমাকে আনতে হবে সেগুলো তো অবশ্যই সংসদে তো আপনাকে পাশ করাইতে হবে। সেটার জন্য যতটুকু আমরা এক পথে হতে পারি আমরা তো একটা জয়েন্ট এগ্রিমেন্ট করতেই পারি, এবং করে নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি। আর নির্বাচনের উপরেই আমাদের জোর দেওয়া দরকার। আর আমরা তো ভালোর জন্যই চাই, কেউ তার খারাপের জন্য চাচ্ছি না যে আমার দেশটা সেই আগের অবস্থায় ফিরে যাক। কিন্তু এখন যদি আমরা নির্বাচনটা এই ফেব্রুয়ারির মধ্যে না করতে পারি, এবং এই আজকের অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় বা তারা যদি হঠাৎ করে ছেড়ে দেয়, তাহলে অবস্থাটা কোথায় যাবে? তো সেই কারণে এখন এটাকে আরো যত সহজ করা যায়, এখন যে সমস্ত আলোচনা করতেছি, কারণ এখানে তো আমি অন্য আলোচনায় যেতে চাচ্ছি না। আজকে শুধু রাজনৈতিক দল এইটুকু কিভাবে হবে এগুলো নিয়ে মনে হয় সংস্কারের বাসাবাদ। আজকে প্রশাসনে কোথাও সংস্কার করা দরকার কিনা, আজকে অন্যান্য লেভেল গুলোতে সংস্কার করা দরকার কিনা, যারা শুধুমাত্র আজকে যে এই ফ্যাসিবাদ জন্ম হয়েছে এটা কি রাজনীতিবিদদের জন্য জন্ম হয়েছে, নাকি এখানে আরো কোনো সেক্টর আছে যারা এগুলোকে বিল্ড আপ করছে, এগুলোকে ডেভেলপ করছে, ওইগুলোকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে? সেইখানে কি কোনো সংস্কারের কোনো আলোচনা আসছে? সেই সমস্ত কিন্তু কোনো সংস্কারের আলোচনা আসে নাই। আপনি নির্বাচনের প্রসঙ্গ বলছিলেন, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের যে খবরাখবর সেগুলো আসলে যারা ফলো করেন তারা বুঝতে পারছেন দলগুলো নির্বাচনমুখী হয়ে গেছে। যেটা একটা ব্যাপার তো পরিষ্কার যে হ্যাঁ, বর্তমানে আর আমরা গণতান্ত্রিক পরিবেশে বাস করছি, পার্লামেন্ট না থাকলেও। আর পার্লামেন্ট হওয়ার ব্যাপারে মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং একটা পার্লামেন্ট আমরা জাতি কিন্তু সিইসি বলেছেন বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। যেটা আমি বলবো যে বাংলাদেশে বহু বছর ধরে কনসেনসাসের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি কোনো কিছু করে নাই। এই প্রথম একটা বিপ্লবের পরে একটা সুযোগ আসলো যে ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলি একটা কনসেনসাসের মাধ্যমে আগামী পার্লামেন্টকে গঠন করার একটা সুযোগ তৈরি হয়েছে। সেটাকে কাজে লাগানো যায় কিভাবে। আর দ্বিতীয় যেটা হলো যে এটা যে নির্বাচিত সরকার মানেই যে গণতান্ত্রিক সরকার, এটা কিন্তু ইতিহাসে বারবার প্রমাণ হয়েছে যে নির্বাচিত সরকার মানে গণতান্ত্রিক সরকার না। কারণ হিটলার যে ফ্যাসিবাদ কায়েম করছিল পপুলার ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক সরকার হিসেবে, ইভেন আমরা যাকে আমরা পর্তুগালের, সেও ফ্যাসিস্ট হয়েছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে। বাংলাদেশ আমরা দেখলাম যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কিভাবে ফ্যাসিস্ট হয়। সুতরাং ইলেকশনই কেবলমাত্র শেষ কথা না, নির্বাচিত সরকার মানেই ফ্যাসিস্ট হয়ে উঠবে না এটা বলা যায় না। সুতরাং আমাদের কথা হলো যে এই যে সুযোগটা এসছে আমাদের, এ ব্যাপারে আসলে নির্বাচনের আগেই কনসেনসাসটা হওয়া যায় কি না, এ ব্যাপারে পলিটিশিয়ানরা কতখানি সিরিয়াস
এই প্রশ্ন আমি মনির শিশির মনির। শিশির মনিরকে অবশ্যই, এবং পলিটিশিয়ানরা সিরিয়াস হয়েছিল, হয়েই আলোচনা হয়েছে। প্রথম হয়েছে ব্যক্তিগতভাবে, এরপর হয়েছে সামষ্টিকভাবে, সকলকে একসাথে। এবং এই আলোচনাটা অত্যন্ত হেলদি আলোচনা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস একটু অবাক হচ্ছি, যে সব আলোচনা হলো, ঐকমত্য হলো, বাস্তবায়ন নিয়ে কেন বাধা দিচ্ছে? কেন বাস্তবায়নের ক্ষেত্রে এসে নানান কথা বলতে হচ্ছে? আমরা তো একমত হয়েছি, নির্বাহী আদেশ বলি, বিশেষ সাংবিধানিক আদেশ বলি, কিংবা অন্য কোনো প্রক্লেমেশন মেকানিজম বলি, ইট ইজ পসিবল। অতীতে করা হয়েছে এগুলো। যদি তাই হয়ে থাকে, একটা গণ অভ্যুত্থানের পরে, এত বড় আকাঙ্ক্ষা তৈরি হওয়ার পরে, একমত পোষণ করার পরে, পার্লামেন্টের আগে হবে না পরে হবে, এখন করা যাবে না পরে করতে হবে, এই যে এই সমস্ত আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট থেকে বের হয়ে এসে বিএনপিকে আমি মনে করি একটা লিডারশিপের ভূমিকা নেওয়া উচিত। যেহেতু বড় রাজনৈতিক দল হিসেবে তারা মনে করেন, সেজন্য তাদের উচিত হলো এখানে একটা এই ধরনের ভূমিকা পালন করা, পার্টিজান না। পার্টিজান ভূমিকায় গেলে তো গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হয়ে যাচ্ছে, কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। বরং এটা বলা উচিত, যা আমরা একমত পোষণ করেছি, আগামী 48 ঘন্টার ভিতরে যদি তা বলতে পারেন সাহস করে, চলেন আমরা সবাই স্বাক্ষর করি, আমরা সবাই এটা বাস্তবায়ন করি, এবং আগামী নির্বাচনে চলে যাই। না, আমি তো দেখি এতে কোনো বাধা নেই। সই করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই তো নির্বাহী আদেশ দিতে চাইছেন না। আপনি এটা সঠিক বলছেন, নির্বাহী আদেশ নির্বাহী কথা আদেশ দেওয়ার জন্য। কারণ উনি আপনি বলেছেন এটা যে সঠিক নির্বাহী বলছেন না। আদেশ মানে সংস্কার কাজগুলো করা সহজ ছিল, উনি করতে পারতেন চাইলে, কিন্তু আমরা সেই সহজ পথটা বেছে নেইনি। আমরা সবার মতামত নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক টেকসই পথ বেছে নিয়েছি, যেটা টেকসই, মানে উনি বলছেন যে পরেও যাতে এটা কন্টিনিউ করা যায়। এই না, বিষয়টা যদি টেকসই পথই তো ঐকমত্য কমিশনের পথ, না, এবং সেই পথ বিষয়টা যদি সেই এরকম পথে হয়, কিন্তু এখানে তো পরে আদালতে চ্যালেঞ্জের প্রসঙ্গ অনেকে তুলছেন, যে এটা পরে যদি আদালতে চ্যালেঞ্জ হয়ে যায়, তখন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে কিনা। তখন তো আর কিছুই আদালত প্রশ্ন ওঠে না। আসলে ঐক্যমত্য এটার কমিশন জন্য- দেখবে না, আদালত তখন সংবিধানকে সর্বোচ্চ আইন মেনে চলবে। যদিও আমি লয়ার নই, আপনি আরো ভালো আমি বলতে উত্তরটা পারবেন। দিব? জি, অ্যাডভোকেট শিশির মনির। তাহলে এখানে জটিলতাটা কোথায় তৈরি হচ্ছে? এটাই তো জটিলতা, যে তিনি ঐকমত্য কমিশনই তো প্রস্তাব দিয়েছে একটা বিশেষ সাংবিধানিক আদেশ হবে, এটি ইমিডিয়েটলি কার্যকর হবে। এই জায়গা তো ক্রিস্টাল হয়ে গেছে আলোচনা। আবার বেঁকে গিয়ে কি লাভ হবে? প্রসঙ্গের বাইরে গিয়ে আলোচনা করে আমরা কি পাবো? এখানে যে জিনিসটা একমত হয়ে গেছে, তো একমত হয়ে ঐকমত্য কমিশনই আমাদেরকে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব পাঠিয়ে বলেছেন যে একটা বিশেষ সাংবিধানিক আদেশ হবে, ইমিডিয়েটলি কার্যকর হবে, এরই ভিত্তিতে আমরা নির্বাচন হবে, নির্বাচনের পরে পার্লামেন্ট হবে, পার্লামেন্টে সেটাকে রেটিফাই করা হবে। এটা তো প্রয়োজনে প্রস্তাব, এটা কি প্রস্তাব না এটা সিদ্ধান্ত? তিনি প্রস্তাব পাঠিয়েছেন তো। হ্যাঁ, প্রস্তাব প্রথম ছিল পাঠিয়েছেন, 6টা কিন্তু প্রস্তাব। প্রস্তাবে কেউ তো ঐক্যমত্য না, মানে আমি একমত নাও হতে পারি ঐক্যমতের প্রস্তাবের কথা সঙ্গে। বলছেন যে ঐক্যমত হয়েছে একটা বিষয় ছাড়া বাকিগুলিতে, সেক্ষেত্রে যদি রাজনীতিবিদরা একদম জাতির সামনে দাঁড়িয়ে একটা এগ্রিমেন্ট করে যে আমরা এই মর্মে এই বিষয়গুলিতে ঐক্যমত পোষণ করছি এবং পার্লামেন্টে আমরা এটা একটা এগ্রিমেন্ট করুক, জাতি দেখুক। না, এখানেই তো সমস্যা, মানে বিএনপি বলছে যে এটা তো পার্লামেন্টের সমস্যা। মাধ্যমে হয়ে যাক, মানে আমরা এগ্রিমেন্ট করছি, আমরা তার এটাকে- আগেই এগ্রিমেন্টটা হোক যে আমরা এই মর্মে ঐক্যমত পোষণ করছি যে আগামী পার্লামেন্টে আমরা এটাকে এন্ডোর্স করব। বিএনপির তো আপত্তি নেই এতে। রাইট, এটা তো আমরা তো এই কথাটাই বলতেছি। আমরা বলতেছি বিএনপির যে আপত্তি নেই, কিন্তু- পার্লামেন্টকে না, কোথাও যেন পার্লামেন্টকে পলিটিশিয়ানদের bypass করে- মধ্যে কোথাও বিশ্বাস আস্থাহীনতার অভাব থাকতে না, পারে। আস্থাহীনতা থাকার কারণ নাই। আমি বলি যে কারণ বিএনপি এইখানে একটা বিষয় কিন্তু আসছে আমি একটু বারবার, বলতে যে চাচ্ছি। বড় দল হিসাবে বিএনপির দায়িত্ব অনেক বেশি। আমি দায়িত্বটা নিয়ে বলতে চাই, আমার বিএনপির একটা অতীত আছে। আমি যে অতীতটাকে আমি বলতে চাই, বিএনপি এই ধরনের ক্রাইসিস মোমেন্ট গুলোতে জাতির সমস্যা এবং জাতির কি করা উচিত সেই ব্যাপারে সবসময় প্রাধান্য দিয়েছে, দলের বিষয় প্রাধান্য দেয় নাই বিএনপির জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত। এই জন্যই বলবো যে আজকে 96-এ যখন কেয়ারটেকার সরকার নিয়ে যখন আন্দোলন হয়, তাই না, সেই সময় তো বিএনপি ক্ষমতায় ছিল। জামাত
সব অন্যরা রিজাইন করে চলে গেছিল। তো ওই সময় ওই বিলটা কিন্তু পার্লামেন্টে পাশ করার মতো পার্লামেন্টের সদস্য সংখ্যা ছিল না। তো সেই সময় বিএনপি বলছে যে আমি যদি এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আনতেও চাই, সেটাকে পার্লামেন্টে আনতে হলে আমার পার্লামেন্টের সংসদ সদস্য যেটা দরকার সেটা নাই। কাজে এই কারণে এই প্রয়োজনে আমাকে নির্বাচনটা বিশেষ প্রয়োজনে করতে হবে। কিন্তু তারপরেও কিন্তু সেই সময় জামাত এবং আওয়ামী লীগ সেই সময় কিন্তু তারা সেই আন্দোলনটা করে সেই নির্বাচনটাকেও মানে তারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমি বলতে চাই যে সেই সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি সেই যেহেতু কমিটমেন্ট করছেন উনি, সেই কমিটেড অনুযায়ী তিনি কিন্তু সেই পার্লামেন্টে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে সেটাকে পাশ করে তারপরে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এবং ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর যেখানে তিনি প্রধানমন্ত্রী ছিলেন তারপর কিন্তু বিরোধী দলের আসনে তিনি বসেছেন। এর জন্যই বলবো যে বিএনপি কমিটমেন্ট করার পরে বিএনপি রাখে না, এটা কিন্তু বলা যাবে না। এখন আমরা যেটা বলছি আমরা যেটা শঙ্কা পাই, যেটা এখানে একজন বলছেন, এটা যদি পরবর্তী পর্যায়ে কোর্টে চ্যালেঞ্জ হয় তখন কি হবে, এই জন্য আমরা বলছি যে সংবিধানকে বাইপাস করে কোনো কিছু করা ঠিক হবে না, সংবিধানে এনেই আমাদের সবকিছু করতে হবে। এই কারণে আমরা বলছি যতটুকু ঐক্যমত হয়েছে, যেখানে এক ভাই বললেন যে এবং এর আগে আমাদের এলাইনে অসহায় বলছে যে আমরা তো এগ্রিমেন্ট করতে পারি বা আমরা জনগণের সামনে আমরা সোজা বলতে পারি যে এই বিষয়গুলোতে আমরা ঐক্যমত হয়েছি, কিন্তু এই বিষয়গুলো পার্লামেন্টে আমাদেরকে অ্যাপ্রুভাল নিতে হবে। তো আমরা একমত, পার্লামেন্টে আমরা যেই যাই না কেন এটাকে আমরা ইসের মধ্যে নিয়ে আসবো। এইখানে প্রবলেমটা কোথায়? এখানে কিন্তু আরেকটা যে ভাই নির্বাচিত সরকার ফ্যাসিবাদ, হ্যাঁ এটা হয়েছে, বিদেশে দেখা দরকার নাই, তো শেখ হাসিনাই তো ফ্যাসিবাদ হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে সেখানে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করছেন। আমরা তো বারবার বলছি যে নির্বাচন তো হয় নাই, নির্বাচনের জন্য আমরা বলতেছি যে কোন অবস্থাতেই নির্বাচনকালীন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছাড়া রানিং যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট নির্বাচন করতে পারবে না। এটাকে যদি আমরা পার্মানেন্ট করি তাহলে তো স্বাভাবিকভাবে একটা ফ্যাসিবাদ হওয়ার প্রথমে সে ধাক্কা খাবে, সে পারবে না। তারপরে যদি আমরা ওই আইনটাকে অ্যাকসেপ্ট করি যে 10 বছরের বেশি কেউ মানে সরকার প্রধান হতে পারবে না, চাইলেও তো ইচ্ছা করলে সেটা পারতেন। কাজে এইগুলো তো আমরা বলতেছি যে এই সমস্ত বিষয় তো কোনো দ্বিমত নাই। এগুলো যদি আমরা কারণ তাহলে একটু অ্যাডভোকেট শিশির মনিরকে জিজ্ঞেস করি, মানে একটু শিশির মনিরের কাছে যাই একটু। জি, নির্বাচনের তো কোনো বিকল্প নাই, নিশ্চয়ই নাই, এটা মানে কেউই অস্বীকার করছে না। সরকার কন্টিনিউ করতে পারবেন বা আলাপ আলোচনার ভিত্তিতে কি আপনি সরকার গঠন করতে পারবেন? আপনাকে তো পিপলস ম্যান্ডেট দিতেই হবে, পিপলস ম্যান্ডেট নেওয়া ছাড়া তো কোনো বিকল্প নাই। এই জন্য অ্যাডভোকেট শিশির মনির, হয় যে আমরা ওইটুকু তো ঐক্যমত হয়ে এখন নির্বাচনে যাওয়া উচিত। অ্যাডভোকেট শিশির মনির, মানে যদি আপনারা যেটা বলছেন যে প্রক্রিয়ায় এই জুলাই সনদ বাস্তবায়নের কথা, সেটা যদি আমি ধরে নেই যে এটা 3 মাস বা 4 মাস আগে করতে চাইছেন, এটা ফেব্রুয়ারিতে ইলেকশনের পরে যদি সব দল কমিট করে, তাহলে আসলে বাধাটা কোথায়, মানে কোথায় অবিশ্বাসের জায়গাটা তৈরি হচ্ছে, নাকি এটার মানে এটা কি কারণ আসলে অ্যাডভোকেট শিশির মনির? এটা কারণটা এটাই যে একটা গণ অভ্যুত্থানের পরে এত আলোচনা করে যেখানে একমত পোষণ করা হয়েছে, এখান থেকে তো এখনই দূরে সরে দেওয়া হচ্ছে। তাহলে গণ অভ্যুত্থানের প্রতি কমিটমেন্টের ঘাটতি দেখা দিচ্ছে। আমরা বলছি এখন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আচ্ছা বলেন, যে সরকারের অধীনে আমরা আছি, এটা সাংবিধানিক সরকার? কেউ বলতে পারবে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে এটা বাংলাদেশের কোন সংবিধান অনুযায়ী সরকার গঠিত হয়েছে? তাহলে এই সরকার মানে এখানে আমি একটু যদি মানে বুঝতে চাই যে তাহলে এই যখন এই সরকার শপথ নিল, তখন তো এই সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে। কোথায় আপনি জানেন বাংলাদেশের সংবিধানে চিফ অ্যাডভাইজারের শপথ আছে? তাহলে তিনি কিভাবে শপথ নিলেন? এটাই তো গণ অভ্যুত্থান। তাহলে কি হবে? তাহলে মানে যিনি চিফ অ্যাডভাইজার হলেন এবং তার পুরো অ্যাডভাইজারি টিম, তারা তো সংবিধানের সকল আইন মানে সমুন্নত রাখার জন্য শপথ নিলেন জনগণের সামনে, রাষ্ট্রের সামনে। এটা মূলত হলো যে ওই ডক্ট্রিন অফ নেসেসিটি না, মানে একটা ভুল, একটা আইনি ভুল যদি হয়, মানে আইনি ভুল হলে তাহলে সংশোধন হবে কি করে? সেটা তো আইনিভাবে সংশোধন করতে, নাকি ইগনোর করবেন? এটা
আইনি উত্তরটা দিতে দেন যে আইনি ভুল না। আমরা যারা এখন হঠাৎ করে সংবিধানের কথা বলছি, আমরা ভুলে গেছি যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে এই সরকার গঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের পরবর্তী কি হয়? সংবিধান থাকে? পৃথিবীর কোথাও থাকে সংবিধান? এখানে আছে? অভ্যুত্থান আর বিপ্লব কিন্তু এক না। আমার- 90 সালেও কিন্তু অভ্যুত্থান হয়েছে। 90 সালেও কিন্তু অভ্যুত্থান হয়েছে। কথাটা তো বলতে দিচ্ছে তাই না, না? মাঝখানে বলতেছে। বলেন। গণ অভ্যুত্থানকে বোঝার ঘাটতি হচ্ছে পৃথিবীর ইতিহাসে যে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে, এটা কোনো নিয়মতান্ত্রিক সরকার পরিবর্তন। যদি নিয়মতান্ত্রিক সরকার পরিবর্তন না হয়, তাহলে সাংবিধানিক যে প্রচলিত বিধান আছে, আপনি জানেন বাংলাদেশের সংবিধানে 153টা অনুচ্ছেদ আছে, 57টা অনুচ্ছেদ খুঁজে দেখেন কোনো কার্যকারিতা নেই, অ্যাব্রোগেটেড হয়ে গেছে। এগুলো খুলে দেখেছি আমরা, পড়েছি আমরা একটা একটা করে, না পড়ে এখন এসে আর্গুমেন্ট করছি যে এটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছে। নিয়মতান্ত্রিকতার মধ্যেই যদি থাকেন, তাহলে এখন নির্বাচনের কথা বলেন কেন? 2029 সালে নির্বাচন হোক। জি, মানে এটা আসলে এটাও তো অনেক মাথায় রাখতে এটা এটা অনেক বড় আলোচনা। এখানে একটা এটা আমি প্রশ্ন কিন্তু- আছে। আমি কিন্তু বলতেছিলাম, আমি একটা বিষয় না, বলতেছিলাম এটা যে সালাম ভাই অভ্যুত্থান একটা প্রশ্ন এখানে আছে, সেটা হলো 90-এর গণ আন্দোলন আর 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ 90 গণ আন্দোলনের মধ্যে সংবিধানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা ক্ষমতা করা হয়েছিল, ডেলিগেট করা হয়েছিল, কিন্তু এটাতে যখন পুরো সরকার পতন ঘটে গেছে, তখনও তো সংবিধানে এরকম কোনো ওখানে তো অনির্বাচিত সরকারের সিস্টেম ছিল ভাইস না। প্রেসিডেন্টকে না, আপনি তত্ত্বাবধায়ক সংবিধান তো সরকার বাতিল হিসাবেই করেন করা নাই। হলো এবং একটা সংবিধান তো সাংবিধানিক বাতিল প্রক্রিয়ার করেন মধ্যে নাই, দিয়ে একটা গেছে। বিপ্লবী সরকার তো গঠন করেন নাই। এখানে বিপ্লবী আচ্ছা, এই- সরকার হয় নাই, সেটা হয়তো আমি- তাহলে কিন্তু একটা এই গণ হইতো যে আমি অভ্যুত্থানের এই মধ্যে জন্যই দিয়ে বলতেছি, আমি এটার জন্য সরকারি- আরেকটা দিন একটু সময় রাখি, মানে আমি এই আলোচনাটায় ঢুকে গেলে না, মানে 7 অনেক নম্বরে বিপ্লব তো এক না। মানে এটা একটু অনেক বড় আলোচনা করতে হবে, অল্প সময়ে এটা আসলে একটু মিসলিড হয়ে যেতে পারে, যে কারণে আলোচনাটা আসলে এখানে থামিয়ে ফেলতে চাই। তাহলে তো সংবিধান বাতিল, আমি বিপ্লবী সরকার। আমি একটু জি সালাম ভাই, সরি, মানে আমি আজকে আর এই আলোচনাটা একটু বড় করতে চাচ্ছি না, এটা একটা বড় আলোচনা, সেটা আসলে শুরু থেকে করলে ভালো।